এই সেই রক্তবর্ণের সূর্য তিলক, যা শতাব্দী ধরে আমাদের বংশের পুরুষদের কপালে শোভা পায়। মহারাজ, আমি দেখছি বটে চিহ্নটি হুবহু আপনার এবং আপনার স্বর্গীয় পিতার চিহ্নের মতো, কিন্তু একজন সাধারণ মাঝির বালকের কপালে এই রাজকীয় প্রতীক কিভাবে সম্ভব? কি গো মালতী, সন্ধে হতে চললো যে, ঘরের দাওয়ায় একটু প্রদীপ জ্বালাবে তো? তা না করে অমন করে বসে আসো সে বলি। এই 12টা বছর ধরে কেঁদে কি কোনো ফল হয়েছে? সে তুমি বুঝবে না রাধা দিদি, যার ঘর অন্ধকার সেই জানে আলোর তৃষ্ণা কতখানি। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তবে বিধাতা বিধাতা আমার কোলটা এমন শূন্য করে কেন রাখলেন? বিধাতা তাকেই দেন যার কপাল ভালো। পাড়ার সবাই বলা বলি করে তোমার অলক্ষণে ছায়া নাকি কারো উপর পড়লে তাদেরও অমঙ্গল হবে। 12 বছর পার হয়ে গেল, ঘর আলো করে একটি শিশু হইল না। সত্যি বলতে কি মালতী, গ্রাম শুদ্ধ লোক এখন তোমার সামনেও আসতে ভয় পায়। লোকে কি বলছে তাতে আমার কিছুই যায় আসে না রাধা দিদি, কিন্তু যখন দেখি পাড়ার বাচ্চাগুলো ধুলোবালি নিয়ে খেলছে আর আমি আমি তাদের মা হতে পারি না, তখন যে আমার বুকটা ফেটে যায়। থামো তো রাধা, অনেক হয়েছে। পরের ঘরে নুন ছিটিয়ে যাবার স্বভাবটা তোমার আজও গেল না? মালতীর দোষ কোথায়? সন্তান হওয়া না হওয়া তো ওপরওয়ালার হাতে, তুমি কে ভাগ্য বিচার করার? আমি তো মিথ্যে বলিনি পিসিমা, 12 বছর একটা দীর্ঘ সময়। গায়ের মানুষ তো আর মিশি কথা বলে না। যার ঘরে বংশের প্রদীপ নেই তার আর কি থাকে? মান সম্মান থাকে তার মনে, চরিত্রে। মালতী এই ঘরের লক্ষ্মী, ও ধৈর্যের পরীক্ষা নিস নে। যা, নিজের চরকায় তেল দেগে। আমার বিশ্বাস গোপালের ঘরে একদিন না একদিন আনন্দের আলো আসবেই। অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। পিসিমা, আমি আর পারছি না পিসিমা, সবাই আমায় অপয়া বলে। আমি কি কোনোদিনও মা হতে পারবো না? শান্ত হ মা, ধৈর্য ধর। গোপাল ফিরলে হাত মুখ ধোবার জল দিস। মনের কষ্ট মনে চেপে রাখিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। দিনের আলো নিভে আসছে। গঙ্গার বুকে সন্ধির ধূসর মাখা বিছিয়ে দিয়েছে প্রকৃতি। সারা দিনের হাড় ভাঙা খাটুনি শেষে গোপাল যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে, তখন সে জানত না যে আজকের এই অন্ধকার রাতটি তার জীবনে শ্রেষ্ঠ ভোরের বার্তা বয়ে আনবে। জীবনটা যেন এই নদী স্রোতের মতোই হয়ে গেছে, জোয়ার আসে আবার চলেও যায়, কিন্তু আমার ঘরে সুখের জোয়ার আর আসে না। বাড়ি গেলে এই মালতীর ওই অশ্রু ভেজা মুখটা দেখতে হবে। হে বিধাতা, তুমি কি কোনোদিনও মুখ তুলে চাইবে না? হ্যাঁ, এ কি এই জনমানবহীন নির্জন নদীতে শিশুর কান্নার শব্দ ওর থেকে আসতেছে? আমার মনের ভুল নয় তো? না, শব্দটা তো ওই কসুরি পানার ভেতর থেকেই আসছে মনে হয়। হ্যাঁ, যাই তো এগিয়া দেখি। হ্যাঁ, ওরে বাবা, এ তো এক শিশু, ঠিক যেন সাদের কোনা নদীর বুকে নেমে এসেছে। আহারে, কে তোকে এমন নির্মম ভাবে এই অন্ধকার রাতে ভাসিয়ে দিল রে সোনা? হ্যাঁ, আহারে, আয় আয়, তুই আমার কাছে আয় বাবা, আয়। এ কি, এ তো এক অদ্ভুত চিহ্ন।
এই শিশুটির কপালের ঠিক মাঝখানে একটি জন্ম দাগ বলি মনে হচ্ছে। হ্যাঁ, এ দেখে মনে হচ্ছে যেন কোনো শিল্পী নিখুঁতভাবে একটি রাজ তিলক এঁকে দিয়েছে ওর কপালে। কিন্তু এই জ্যোতি, এই রূপ, এ তো কোনো সাধারণ মানুষের সন্তান হতে পারে না। হ্যাঁ, হে নদী, তুমি আজ আমার কোলে কাকে পাঠিয়েছো? 12 বছরের হাহাকার তুমি আজ এক নিমিষে মুছে দিলে। আরে ভগবান, করুন কৃপা তোমার। আজ থেকে তুই আমার শূন্য বুকের আলো রে বাবা, তুই আমার শূন্য বুকের আলো। হ্যাঁ, চল 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 আমার ঘরে চল। তোকে পেয়ে মালতী একটা নতুন জীবন পাবে। হ্যাঁ রে সোনা, চল আমার সাথে ঘরে চল। হে মালতী, গেলে কোথায়? ও পিসিমা, আরে তোমরা কোথায়? আরে শিগগিরই এদিকে এসো। এই দেখো আজ আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। এই দেখো একবার। হ্যাঁ, এত রাতে এত চিৎকার কেন করছো গো? মনটা এমনিতেই ভালো নেই, তার উপর তোমার এই অসময়ের উত্তেজনা যে আর সইতে পারছি না। কি হয়েছে রে গোপাল, এত হাঁপাচ্ছিস যে? আর হাতে ওটা কি? পিসিমা, এই দেখো আজ নদী আমারে খালি হাতে ফেরাননি, একদম খালি হাতে ফেরাননি। এই দেখো, এই নদীর ঘাটে এই কচুরি পানার আড়ালে এই রত্নটিকে খুঁজে পেলাম। হ্যাঁ, দেখো, তুমিও দেখো মালতী, তোমার শূন্য কোল ভরায় দিতে স্বয়ং বিধাতাকে পাঠিয়েছেন। হ্যাঁ গো। হে, কি সত্যি? ওগো, এটা কি কোনো স্বপ্ন? এই দেব শিশু আমাদের ঘরে? ওরে ওরে আমার বাপধন, তুই কোথা থেকে এলি? হ্যাঁ গো পিসিমা, আমিও লক্ষ্য করেছি। ওকে আমি একটি ঝুড়ির ভিতরে পেয়েছি। ও ছিল এই রেশমি কাপড়ে ঢাকা। ভাবছিলাম যে মা বাবা একে এমন রাতে ভাষায় দিতে পেরেছে, তারা কেমন মানুষ বলো দেখিনি। পিসিমা, আজ থেকে ও আমার সন্তান। লোকে আমাকে বন্ধা বলতো, অপয়া বলতো। আজ থেকে সব অপবাদ ঘুষে গেল। ও আমার বুকের মানিক, আমার অন্ধকার ঘরের প্রদীপ। এই মালতী, আমরা আমাদের সবটুকু দিয়ে এই সন্তানকে লালন পালন করব, কেমন? রাত সুখ দিতে না পারি, কিন্তু বাবা মায়ের স্নেহ ভালোবাসার কোনো কমতি রাখবো না। আজ থেকে আমাদের এই নতুন জীবন শুরু হইল, কেমন? ওরে রুদ্র, তুই আবার অত ভারী কলসি নিয়ে কেন আসতে গেলি? আমি তো তোকে বারণ করেছিলাম বাবা। জল আনতে তো আমি নিজেই যেতাম। মা, তুমি সারা দিন আগুনের সামনে বসে রান্না করো, ঘর মোছো। আমি তোমার ছেলে হয়ে থাকতে তুমি কেন রোদে পুড়ে জল আনতে যাবে? দেখো, আমি শুধুই জল আনিনি, বনের থেকে কিছু শুকনো কাঠও কুড়িয়ে এনেছি। আজ তোমার রান্না করতে কোনো অসুবিধা হবে না। দেখেছিস বৌমা, আমাদের রুদ্রর বুদ্ধি আর বিবেচনার কাছে গ্রামের বড় বড় লোকেরাও হার মেনে যায়। 10 বছর আগেও যখন এই ঘরে এসেছিল, তখনও ছিল হাতের তালুর মতো ছোট। আর ও আজ আমাদের ভাঙা ঘরের প্রধান খুঁটি হয়ে দাঁড়িয়েছে। পিসিমা, তুমি সব সময় আমাকে নিয়ে বাড়িয়ে বলো। আমি তো শুধু আমার কর্তব্য করছি। আচ্ছা মা, আজ বাবা আমাকে নদীর মাঝখানে নিয়ে যাবেন বলেছিলেন না? বড় জাল ফেলার সময় আজ নাকি আমি ওনাকে সাহায্য করব। তোর বাবা তোকে নিয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কিন্তু রুদ্র, মাঝ নদী বড্ড ভয়ঙ্কর, তুই সাবধানে থাকবি তো বাবা? তুমি একদম চিন্তা করো না মা, বাবার কাছে আমি সব শিখে নিয়েছি। আর তুমিই তো বলো, নদী আমাদের অন্নদাতা, অন্নদাতার কোলে ভয় কিসের? আমি বাবার জন্য কিছু ফল আর জল গুছিয়ে নিয়ে এখনই বেরোচ্ছি। বেঁচে থাক বাবা, তোর এই মায়া আর ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রেখেছে। ধন সম্পদ আমাদের নেই ঠিকই,
তবে তোর মতো এমন রত্ন যার ঘরে আছে, তার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। আমার সবচেয়ে বড় সুখ তো তোমাদের ভালোবাসা। আমি যাই মা, দেরি হয়ে যাচ্ছে। ফেরার সময় তোমার জন্য সুন্দর কিছু শাপলা ফুল নিয়ে আসবো। বাবা রুদ্র, আজ বাতাসের গতি দক্ষিণ দিকে বইতেছে। এই জালটা এবার ওই বাঁকের মুখে ফেলতো দেখি বাবা। হ্যাঁ, দেখি কেমন পারিস। হ্যাঁ, কিন্তু সাবধানে ফেলবি বাবা, এই পা পিছলে আবার যেন পড়ে যাস না। তুমি চিন্তা করো না বাবা, তোমার কাছে শিখতে শিখতে এখন আমি নদীর নাড়ি ভুঁড়ি সব চিনে গিয়েছি। ওই দেখো বাবা, রূপালী ইলিশগুলো কেমন জলের ওপর লাফিয়ে উঠছে। জানিস বাবা রুদ্র, তোকে সাথে নিয়ে যখন আমি নৌকা চালাই না, তখন আমার আর কোনো ক্লান্তি লাগে না রে। মনে হয় আমার সবচেয়ে বড় শক্তি আমার সাথে রয়েছে। হ্যাঁ রে বাবা। বাবা, তুমি তো আমাকে শিখিয়েছো যে মানুষ পরিশ্রম করলে নদীও তাকে খালি হাতে ফেরায় না। আমি বড় হয়ে তোমার এই কষ্ট দূর করব। তোমাকে আর রোদে পুড়ে জাল টানতে হবে না, আমি একাই সব সামলাবো। ভাবা যায় যে বাড়ির উঠোন একসময় নিস্তব্ধতায় খাখা করত, আজ সেখানে আনন্দেই জোয়ার বইছে। 12 বছর ধরে যা ঘটেনি, এই ছেলেটা এক লহমায় সব বদলে দিল। কি মায়া ওর চোখে মুখে। আর গোপালকেও দেখো, গরিব হলে কি হবে, ছেলের দিকে তাকালে ওর মুখটা যেন কেমন রাজার মতো উজ্জ্বল হয়ে ওঠে। কি গো রাধা দিদি, অবাক হয়ে কি দেখতিস? আমার রুদ্রর হাতের কাজ দেখতিস? দেখবে একদিন ওই তল্লাটের সেরা মাঝি হইব, সেরা মাঝি। হ্যাঁ গোপাল, তাই তো দেখছি। তোমার এই সুখ দেখলে সত্যিই অবাক হতে হয়। একদিন কত কটু কথা শুনিয়েছিলাম তোদের, কিন্তু আজ দেখছি ভালোবাসা থাকলে ভাঙা ঘরেও স্বর্গ নেমে আসে। এই ছেলেটা সত্যি তোদের ভাগ্য বদলেছে। রাধা পিসি, ভাগ্য তো বাবা মা আর পিসিমার ভালোবাসায় বদলেছে। নদী তো শুধু আমাদের অন্ন দেয়, কিন্তু মন ভরে দেয় মা আর বাবার স্নেহ। মহারাজ, আমরা বীরবলপুরের সীমানায় প্রবেশ করেছি। চারিদিকের পরিবেশ আজ বড় শান্ত। প্রজারা সবাই তাদের কাজে ব্যস্ত। হ্যাঁ, প্রজাদের সুখই আমার শান্তি মন্ত্রী। কিন্তু নিজের জীবনে সেই শূন্যতা আজও আমায় তাড়িয়ে বেড়ায়। আজ 10 বছর পূর্ণ হলো আমার সেই অশুভ দিনটি। আজ যদি আমার সন্তান বেঁচে থাকতো, তবে এই রাজ্য তার উত্তরাধিকারী খুঁজে পেত। থামু, বলটা থামাতে বলো। কি হয়েছে মহারাজ? আপনি কি কোনো বিপদ দেখছেন? ওই বালকটিকে দেখছো মন্ত্রী? ওই যে ছোট নৌকায় হালের কাছে দাঁড়িয়ে আছে। ওর মুখাবয়ব, ওর চোখের তেজ সবই যেন আমার চেনা। আর ওর কপালে ওটা কি? ওই বিশেষ জন্মদাগ। মহারাজ, ও তো সামান্য এক মাঝির ছেলে। নদীতে রোদ বৃষ্টিতে পুড়ে বড় হয়েছে। জন্মদাগ তো অনেকেরই থাকতে পারে। না মন্ত্রী, ওটি সাধারণ কোনো দাগ নয়। ওটি আমার সূর্যবংশীয় রাজচিহ্ন। আমার পিতা, আমার পিতামহ সবার কপালে ঠিক ওই একই স্থানে ওই পবিত্র চিহ্ন ছিল। আমার হারিয়ে যাওয়া পুত্রের কপালেও ঠিক এমনই এক চিহ্ন ছিল। আমি একই দেখছি। আমার মন বলছে এটি কোনো কাকতালীয় বিষয় নয়। রুদ্র, মাথাটা নিচু কর বাবা, নিচু কর। মহারাজের নৌকা আমাদের খুব কাছে আসতেছে। ভুল হয়ে গেল কিনা তাও তো বুঝতে পারতেছি না। মনে হচ্ছে আজ বিপদ হবে। বাবা, মাথা নিচু করে রাখ। বাবা, তুমি ভয় পেও না, আমরা তো কোনো অপরাধ করিনি। কিন্তু দেখো, মহারাজ কেমন অপলক দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছেন। সেনাপতি, ওই ছোট নৌকাটিকে আমার বজরার কাছে নিয়ে এসো।
আমি ওই বালকের পরিচয় জানতে চাই। আজ আমার হৃদয়ের স্পন্দন আমাকে এক অন্য সত্যের ইঙ্গিত দিচ্ছে। অবিশ্বাস্য, এই প্রখর রোদেও চিহ্নটি কত উজ্জ্বল হয়ে জ্বলছে। মন্ত্রী, তুমি কি দেখতে পাচ্ছ? এই সেই রক্তবর্ণের সূর্য তিলক, যা শতাব্দী ধরে আমাদের বংশের পুরুষদের কপালে শোভা পায়। মহারাজ, আমি দেখছি বটে, চিহ্নটি হুবহু আপনার এবং আপনার স্বর্গীয় পিতার চিহ্নের মতো, কিন্তু একজন সাধারণ মাঝির বালকের কপালে এই রাজকীয় প্রতীক কিভাবে সম্ভব? এটি কি কেবল বিধাতার কোনো পরিহাস? ওহে মাঝি, এই বালক কি সত্যিই তোমার ঔরসজাত সন্তান? সত্যি বলো, একে তুমি কোথায় পেয়েছো? এই বালকের অবয়বে যে আভিজাত্য এবং কপালে যে চিহ্ন রয়েছে, তা সাধারণ কোনো কুটিরে জন্ম নিতে পারে না। আজ্ঞে মহারাজ, ও ও আমারই ছেলে, ওর নাম রুদ্র। আমি একজন দরিদ্র মাঝি মহারাজ, আমার অপরাধ মার্জনা করুন। কেন আপনি ওর কথা জানতে চাইতেছেন, একটু যদি বলেন। মিথ্যা ভাষণ দিও না। এই চিহ্নটি কোনো সাধারণ জন্মদাগ নয়। এই বীরবলপুর রাজবংশের কুলতিলক। এই চিহ্ন নিয়ে কেবল রাজবংশের উত্তরাধিকারীরাই জন্মগ্রহণ করে। আমি আমার 10 বছর আগে হারিয়ে যাওয়া পুত্রের কপালে ঠিক এই একই চিহ্ন নিজের চোখে দেখেছি। বলো মাঝি, কে এই বালক? মহারাজ, আপনি কেন আমার বাবাকে ভয় দেখাচ্ছেন? আমি এই সাধারণ মাঝিরই ছেলে। আমার এই হাত আর গায়ের রং বলে দেয় যে আমি রোদে পুড়ে বড় হওয়া এক মাঝির সন্তান। আপনি কি কেবল আমার কপালের এই দাগ দেখেই আমাকে পর করে দিতে চাইছেন? বালক, তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো। মহারাজ তোমার কোনো ক্ষতি চায় না, তিনি কেবল এক চরম সত্যের সন্ধান করছেন। রুদ্র, তোমার চোখ বলছে তুমি সত্যনিষ্ঠ, কিন্তু এই জন্মদাগ তোমার পূর্বপুরুষের পরিচয় বহন করছে। মাঝি, আমি তোমাকে শেষবার সতর্ক করছি, রাজার সাথে চাতুরি করো না। যদি সত্য গোপন করো তবে তা হবে রাজদ্রোহিতা। বলো, 10 বছর আগে তুমি একে কোথায় পেয়েছিলে? মহারাজ, মহারাজ ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। আপনার প্রতাপ আর সত্যের শক্তির সামনে আমি আর কোনো মিথ্যার আড়াল রাখতে পারতেছি না। আজ থেকে 10 বছর আগে এক সন্ধ্যায় আমি নদী পাড়ের ওই কচুরি পানার মধ্যে একটি ঝুড়ি ভাসতে দেখি। সেই ঝুড়ির ভিতরে রেশমি কাপড়ে মোড়ানো অবস্থায় ছিল এই শিশু। আমি আর আমার নিঃসন্তান স্ত্রী একে বিধাতার আশীর্বাদ মনে করে নিজেদের সন্তানের মতো পরম মমতায় বড় করেছি মহারাজ। আমি ওর জন্মদাতা পিতা নই, কিন্তু আমি ওর লালন পালনে কোনো ত্রুটি রাখিনি মহারাজ। আমি কেবল এক অভাগা পালন করতাম মাত্র মহারাজ। বাবা, তুমি এ কি বলছো? আমি তোমার সন্তান নই। তবে এতদিন কার কোলে আমি মাথা রেখেছি? মা কি তবে আমার আসল মা নয়? তবে আমার আশঙ্কাই ধ্রুব সত্য। আজ থেকে 10 বছর আগে বীরবলপুর রাজপ্রাসাদে এক অন্ধকার ষড়যন্ত্র রচিত হয়েছিল। আমার উচ্চাকাঙ্ক্ষী ভাই রাজ সিংহাসনের লোভে রানীর কক্ষ থেকে আমার সদ্যজাত সন্তানকে সরিয়ে ফেলেছিল। রানীকে নিষ্ঠুরভাবে জানানো হয়েছিল যে তার কোল আলো করে আসা রাজকুমার মৃত জন্মেছে। 10 বছর ধরে রানী প্রাসাদের এক অন্ধকার ঘরে পুত্রের শোকে পাথর হয়ে পড়ে আছেন। হ্যাঁ, এ আপনি কি বলছেন মহারাজ? আপনার ভাই এমন পাষাণ কি করে হতে পারলেন? সিংহাসনের মোহ মানুষকে হন্ত করে দেয়। গোপাল, আমার ভাই হয়তো নিজের হাতে শিশুকে হত্যা করার সাহস পায়নি, তাই পাপের বোঝা এড়াতে তাকে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিল। সে ভেবেছিল
নদী তার কাজ শেষ করে দেবে, কিন্তু পরমেশ্বর তাকে রক্ষা করেছেন। রুদ্র, এই যে তোমার কপালের জন্মচিহ্ন, এটাই সাক্ষ্য দিচ্ছে যে তুমি আমার সেই হারানো পুত্র। তুমি বীরবলপুর রাজ্যের প্রকৃত রাজকুমার। আমি রাজকুমার? যেই প্রাসাদের গল্প আমি পিসিমার কাছে শুনতাম, আমি কি তবে সেই প্রাসাদেরই সন্তান? হ্যাঁ পুত্র, আজ বিধাতা আমাকে মিলিয়ে দিয়েছেন। তোমার স্থান ওই দারিদ্র্যের মধ্যে নয়, বরং রাজপ্রাসাদের সুউচ্চ শিখরে। যে মায়া তোমাকে এতদিন এখানে আটকে রেখেছিল, তা ছিল এক মরীচিকা। চলো বাবা, তোমার মা তোমার অপেক্ষায় আজও চোখের জল ফেলছেন। না মহারাজ, না, আপনি ওকে নিয়ে যাবেন না। ও আমার গর্ভজাত না হতে পারে, কিন্তু 10টা বছর ধরে আমি ওকে নিজের বুকের দুধ দিয়ে বড় করেছি। এই কুড়ে ঘর হাসিতে ভরে থাকে ওর জন্যে। ওকে নিয়ে গেলে আমি তো জ্যান্ত মরে যাব মহারাজ। মালতী, শান্ত হও। আমি তোমার মাতৃত্বকে শ্রদ্ধা করি, কিন্তু সত্যকে অস্বীকার করার উপায় নেই। রুদ্র কোনো সাধারণ বালক নয়, ও বীরবলপুর রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। এই দারিদ্র, এই ছেঁড়া জামা আর অভাবের সংসার ওর জন্য নয়। মালতী, মহারাজ ঠিকই বলছেন। আমরা আমরা রুদ্রকে কি দিয়েছি বলো? শুধু পরিশ্রম আর অভাব। ও ও প্রাসাদে রাজ সুখে থাকবে, অগাধ ঐশ্বর্যের মধ্যে বড় হবে ও। আমরা গরিব বলে কি ওর ভবিষ্যৎ নষ্ট করব মালতী, বলো? শোনো রুদ্র, তুমি আমার সাথে প্রাসাদে চলো। সেখানে তোমার জন্যে স্বর্ণখচিত শয্যা অপেক্ষা করছে। তোমার সেবায় শত শত দাস দাসী নিয়োজিত থাকবে। তুমি যা চাইবে মুহূর্তের মধ্যে তা তোমার সামনে হাজির করা হবে। তুমি হবে এই বিশাল রাজ্যের অধিপতি। তোমার একটি ইশারায় সৈন্যবাহিনী যুদ্ধ জয় করবে। বলো রুদ্র, তুমি কি এই রাজকীয় বৈভব চাও না? মহারাজ, আপনি বলছেন সেখানে আমার জন্য ধনসম্পদ আর ক্ষমতা রয়েছে, কিন্তু সেখানে কি আমার মায়ের এই চোখের জলের দাম কেউ বুঝবে? সেখানে কি বাবার মতো কেউ আমার হাত ধরে নদী পার করে দেবে? পুত্র, তুমি এখনো ছোট, তাই আবেগে কথা বলছো। সময় হলে বুঝবে রাজমুকুট আর সিংহাসনের শক্তি কি। এই কুঁড়ে ঘরের মায়া একদিন ফিকে হয়ে যাবে, কিন্তু রাজপ্রাসাদের ঐশ্বর্য চিরকাল তোমার নাম উজ্জ্বল করবে। চলো আমার সাথে। বীরবলপুরের প্রজারা তাদের রাজকুমারকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। কি হলো পুত্র, তুমি থেমে গেলে কেন? চলো, রথ আর রাজকীয় সৈন্য তোমার জন্য অপেক্ষা করছে। ক্ষমা করবেন মহারাজ, আপনার ঐশ্বর্য আর ক্ষমতার জৌলুস হয়তো অনেক বড়, কিন্তু এই জীর্ণ কুটিরের ভালোবাসার কাছে তা বড়ই তুচ্ছ। আপনার রাজপ্রাসাদ পাথর দিয়ে তৈরি হতে পারে, কিন্তু আমার এই ঘরটি তৈরি হয়েছে আমার বাবা আর মায়ের মমতা দিয়ে। রুদ্র, তুমি কি বুঝতে পারছো তুমি কি হারাচ্ছ? রাজ সিংহাসন, রাজমুকুট আর অসীম সম্পদ তোমার পায়ের কাছে থাকবে। সেখানে অভাব নেই, কষ্ট নেই। মহারাজ, জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? যখন আমি নদীর স্রোতে ভেসে যাচ্ছিলাম, তখন আপনার রক্ত বা আপনার আভিজাত্য আমাকে রক্ষা করতে আসেনি। এই দরিদ্র বাবাটি তার স্নেহের আঁচল দিয়ে আমায় টেনে তুলেছিলেন। এই মা সারাদিন না খেয়ে তার অন্ন আমার মুখে তুলে দিয়েছেন। রক্তের সম্পর্কের চেয়েও এই মমতার বন্ধন অনেক বেশি গভীর। রাজবাড়ির সেই সুখ আমার কোনো প্রয়োজন নেই, যেখানে আমার এই মা বাবার কোল নেই। বাবা রুদ্র, রুদ্র তুই এ কি করছিস বাবা? তুই তুই রাজকুমার। আমাদের মতো গরিবের ঘরে থাকলে তোকে সারা জীবন কষ্ট করতে হবে, সারা জীবন। তার থেকে তুই বরং তোর আসল বাবা মায়ের কাছে যা, সেখানে ধন সম্পদের মাঝে বড় হ বাবা। হ্যাঁ বাবা, তুই তুই রাজা মশাইয়ের সাথে চলে যা। না বাবা,
তুই মহারাজের সাথেই চলে যা। আমরা তোকে অনেক কষ্ট দিয়েছি, এবার তুই সুখে থাক বাবা। মা, তোমাদের ছাড়া কি আমি কখনো সুখে থাকতে পারি? রাজপ্রাসাদের হিরে জহরত কি তোমার এই স্নেহের বিকল্প হতে পারে মা? মহারাজ, আপনি আপনার রাজ্যে ফিরে যান। আমি এই কুঁড়ে ঘরের রুদ্র হয়েই থাকতে চাই। এরাই আমার আসল পরিচয়, এরাই আমার পৃথিবী। মহারাজ, জোর করে শরীর নেভা যায়, কিন্তু মন জয় করা যায় না। আপনার তিলক ওর কপালে থাকলেও ওর আত্মা মিশে আছে এই মাটির সাথে। ভালোবাসার কাছে আজ রাজশক্তি পরাজিত মহারাজ। হ্যাঁ, আমি আজ লজ্জিত। রুদ্র, সিংহাসন আর ক্ষমতার মোহে আমি ভুলে গিয়েছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নিঃস্বার্থ ভালোবাসা। আজ আমি শুধু আমার পুত্রকেই হারালাম না, বরং বুঝলাম একজন দরিদ্র মাঝির কাছে আমি আজ কত ক্ষুদ্র। তোমরা ধন্য, আর ধন্য তোমাদের এই সন্তান। আপনি এসে গেছেন? আমি অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছি। আজ অমাবস্যা, আমাদের পরিকল্পনার শ্রেষ্ঠ সময়। শান্ত হও মন্ত্রী, শান্ত হও। আমার কালো জাদুর শক্তি আজ পরিপূর্ণ চাঁদের মতোই শক্তিশালী। যদিও আজ আকাশ অন্ধকার, মহারাজ জয়বর্ধন কি বুঝতে পেরেছেন তার সিংহাসন আজ রাতেই ধূলিসাৎ হতে চলেছে? না, তিনি আজও আমাকে অন্ধের মতো বিশ্বাস করেন। রাজপ্রাসাদের প্রধান ফটকের সব রক্ষীকে আমি সরিয়ে দিয়েছি। এখন শুধু আপনার জাদুর ইশারার অপেক্ষা। চমৎকার! এই পানপত্রটি নাও, এতে আমার জাদুকরি বিষ মেশানো আছে। এটা মহারাজের শয়নকক্ষে পৌঁছে দাও, বাকিটা আমার অন্ধকার শক্তি সামলে নেবে। আমি চাই চন্দ্রপুরের সিংহাসন আজ থেকে আমার ইশারায় চলুক। মহারাজ, আজ মনটা বড় অস্থির লাগছে। বাইরে এত অন্ধকার কেন? বাতাসটা কেমন ভারী হয়ে আসছে। তুমি চিন্তা করো না কল্যাণী, হয়তো কোনো ঝড়ের পূর্বাভাস। চন্দ্রপুর এখন শান্ত, আমাদের কোনো ভয় নেই। মহারাজ, এই বিশেষ ভেষজ পানীয়টি পান করুন, আপনার সারাদিনের ক্লান্তি দূর হবে। তোমার মতো বিশ্বস্ত মন্ত্রী থাকতে আবার ক্লান্তি কিসের? দাও দাও। মহারাজ, মন্ত্রী এ কি ষড়যন্ত্র? কে এই লোক? আমি এই রাজ্যের নতুন ভাগ্য বিধাতা রানী। আজ থেকে চন্দ্রপুর আমার কালো জাদুর অধীনে। মন্ত্রী, এদের বন্দি করার দরকার নেই। এদের চিহ্ন মুছে দাও, মুছে দাও। বিদায় মহারাজ, আজ থেকে এই সাম্রাজ্য আমার আর এই জাদুকরের। মহারাজ তো শেষ, এবার রাজবংশের শেষ প্রদীপটাও নিভিয়ে দেব। এসো রাজকুমারী, অন্ধকারের স্বাদ গ্রহণ করো। খবরদার, আমার মেয়ের গায়ে হাত দেবার আগে তোমাকে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। পূর্ণিমা, তুই পালা, তোকে বেঁচে থাকতে হবে। মা, মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।
বাবা নেই, আমি একা কি করব? রানীমা, আর দেরি করবেন না। জাদুকরের মায়াবী সৈন্যরা প্রাসাদের দখল নিয়েছে। আমি রাজকুমারীকে নিয়ে পালানোর ব্যবস্থা করছি। সামান্য এক সেনাপতি আমার পথ আটকাবে? মরো তবে। সেনাপতি, ওকে নিয়ে যান। এটাই আমার শেষ আদেশ। চন্দ্রপুরের ভবিষ্যৎ রক্ষা করুন। রাজকুমারী, শান্ত হন। আজ চোখের জল ফেলার সময় নয়, আজ প্রাণ বাঁচানোর সময়। রানীমা নিজের জীবন দিয়ে আপনাকে রক্ষা করেছেন। সেনাপতি, ওরা সবাইকে মেরে ফেললো। আমি আমি এর শোধ নেবই নেব। এই সুড়ঙ্গটি সোজা ভয়ঙ্কর অরণ্যের দিকে গেছে। ওখানে জাদুকরের ক্ষমতা পৌঁছাতে পারবে না। আপনি যান, আমি প্রবেশপথটি ধ্বংস করে দিচ্ছি যাতে ওরা পিছু নিতে না পারে। মনে রাখবেন রাজকুমারী, আপনাকে ফিরে আসতেই হবে। আমি একা, আমি পারবো না সেনাপতি। কিন্তু আমাকে যে পারতেই হবে। মা বাবার খুনের বদলা আমি নেবই নেব। কোথায় পালাচ্ছ রাজকুমারী? এই অরণ্য থেকে কেউ জীবিত ফেরেনি। ফিরে এসো, আমার দাসত্ব স্বীকার করো। না, তোমার মায়াকে আমি ভয় পাই না। তোর মৃত্যু আমি এই অরণ্য থেকে নিয়ে আসবো। অবশেষে তুমি এলে, চন্দ্রপুরের রাজকুমারী। নিয়তি তোমাকে ঠিকই সঠিক জায়গায় নিয়ে এসেছে। আপনি কে? আমি কোথায়? কালো জাদুকর কি আপনাকে পাঠিয়েছে আমাকে মারার জন্যে? ভয় পেও না মা, কালো জাদুকরের অন্ধকার শক্তি এই তপবনে প্রবেশ করতে পারবে না। আমি এ বনের রক্ষক। বহু বছর ধরে আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষায়? আপনি আমাকে চেনেন? আপনি জানেন আমার বাবা মায়ের সাথে কি হয়েছে? আমি জানি মহারাজ জয়বর্ধনের পতন এবং কালো জাদুকরের বিশ্বাসঘাতকতার কথা। আমি জানতাম আজ পূর্ণিমার তিথিতেই রাজকুমারী পূর্ণিমা এই অভিশপ্ত অরণ্যে আশ্রয় নেবে। তোমার ভাগ্যে লেখা আছে ধ্বংস নয়, বরং এক নতুন সৃষ্টি। আমি প্রতিশোধ নিতে চাই বাবা। ওই শয়তান জাদুকরকে আমি শেষ করতে চাই, যে আমার রাজ্য আর পরিবারকে কেড়ে নিয়েছে। আমাকে জাদু শেখান, আমাকে শক্তি দিন। জাদু কেবল প্রতিশোধের জন্য নয় মা, জাদু হলো ন্যায়ের জন্য। প্রকৃতির 5 শক্তি তোমাকে সাহায্য করতে তৈরি, কিন্তু তার আগে তোমাকে তোমার ভেতরের ভয়কে জয় করতে হবে। তুমি কি তৈরি নিজেকে তিল তিল করে গড়ে তোলার জন্য? আমি সব করতে রাজি। আমার রক্তে এখন শুধু প্রতিশোধের আগুন। আপনি আমাকে পথ দেখান। তবে তাই হোক, আজ থেকেই তোমার কঠিন সাধনা শুরু। পূর্ণিমা, জাদু কেবল মন্ত্রে নয়, জাদু লুকিয়ে আছে আমাদের চারপাশের এই প্রকৃতিতে। মাটি, জল, বাতাস, আগুন এবং আকাশ, এই 5 শক্তি যদি তুমি নিজের আয়ত্তে আনতে পারো, তবে কোনো কালো জাদু তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি প্রস্তুত বাবা। আমার জীবন এখন কেবল এই শক্তির সাধনায় উৎসর্গকৃত। তবে শুরু করো ভূমি বা মাটির শক্তি দিয়ে। তোমার পায়ের নিচের মাটির স্পন্দন অনুভব করো। মাটির মতো ধৈর্য আর দৃঢ়তা অর্জন করো। বায়ু আর অগ্নিকে আহ্বান করো। বাতাসের মতো ক্ষিপ্র হও এবং আগুনের মতো তেজস্বী হও। অসাধ্য সাধন করেছ তুমি পূর্ণিমা। গত 5 বছরের কঠোর পরিশ্রমে তুমি এখন আর সাধারণ রাজকুমারী নও, তুমি এখন প্রকৃতির রক্ষক এবং এক অপরাজেয় যোদ্ধা। আকাশতত্ত্ব বা শূন্যের শক্তিও এখন তোমার হাতের মুঠোয়। ধন্যবাদ বাবা, আপনার আশীর্বাদে আজ আমি পূর্ণ। কিন্তু আমার প্রতিশোধ কি পূর্ণ হবে? আমি কি কালো জাদুর সেই অন্ধকার শক্তিকে রুখতে পারবো? অবশ্যই পারবে।
তবে মনে রেখো, তোমার এই শক্তি ধ্বংসের জন্য নয়, ন্যায়ের জন্য। এবার সময় হয়েছে তোমার শেষ পরীক্ষার এবং তোমার বিশ্বস্ত সঙ্গীর সাথে মিলনের। পূর্ণিমা, আজ তোমার শেষ পরীক্ষা। এই গুহার নাম ছায়া গুহা। এখানে কয়েক শতাব্দী ধরে বাস করছে এই বনের আসল রক্ষক মহাকাল। মহাকাল? সে কি কোনো মানুষ নাকি কোনো দৈব শক্তি? সে একটি বিশাল মায়াবী বাঘ। সে সাধারণ কোনো পশু নয়, সে প্রকৃতির ক্রোধ আর শক্তির প্রতীক। কালো জাদুকরের অন্ধকার বাহিনীকে রুখতে তোমার একজন বিশ্বস্ত সঙ্গীর প্রয়োজন। কিন্তু মহাকাল তাকেই নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে, যার হৃদয়ে ভয় নেই এবং যার মধ্যে পঞ্চশক্তির তেজ আছে। চমৎকার! মহাকাল তোমাকে তার পিঠে চড়ার অধিকার দিয়েছে। এর মানে সে তোমাকে তার যোগ্য অধিপতি হিসেবে মেনে নিয়েছে। আজ থেকে তোমরা অভিন্ন। ধন্যবাদ বাবা। এখন আর দেরি নয়। চন্দ্রাপুরের প্রজারা তাদের মুক্তিদাতার জন্য অপেক্ষা করছে। চলো মহাকাল, আজ আমাদের ফেরার সময় হয়েছে। এ কি দেখছি আমি? আমার সোনার চন্দ্রপুর তবে কি শ্মশানে পরিণত হয়েছে? আকাশে সূর্য কেউ কেউ ওই শয়তানটা বন্দি করে ফেলেছে। বাবা, এই রাজ্যের এমন দশা কেন? মানুষ কোথায়? চারিদিকে কোনো প্রাণের স্পন্দন নেই কেন? কে তুমি মা? এই অভিশপ্ত রাজ্যে কেন এলে? মহারাজ জয়বর্ধন মারা যাওয়ার পর থেকেই আমাদের কপাল পুড়েছে। ওই কালো জাদুকর আর লোভী মন্ত্রী মিলে আমাদের সব কেড়ে নিয়েছে। ফসল হয় না, জল শুকিয়ে গেছে। যারা প্রতিবাদ করে, জাদুকর তাদের পাথর বানিয়ে দেয়। আমরা শুধু মৃত্যুর অপেক্ষা করছি। মন্ত্রী কি কিছুই বলে না? সে তো এই রাজ্যেরই সন্তান। সে এখন জাদুকরের পোষা কুকুর। প্রজাদের রক্ত চুষে তারা প্রাসাদে আমোদ প্রমোদ করছে। ভগবান ছাড়া আমাদের আর কেউ নেই, কেউ নেই। দেখুন জাদুকর মশাই, সবাই কেমন ভয়ে কুকড়ে আছে। চন্দ্রপুর এখন পুরোপুরি আমাদের হাতের মুঠোয়। এটাই তো চেয়েছিলাম। ভয় হলো আমার শক্তির উৎস। যত অন্ধকার বাড়বে আমার ক্ষমতা তত বাড়বে। বিশ্বাসঘাতক মন্ত্রী, ধূর্ত জাদুকর, বেরিয়ে আয়। নিজের গর্ত থেকে বেরিয়ে আয়। চন্দ্রপুরের আসল উত্তরসূরি ফিরে এসেছে। তার হিসাব বুঝে নিতে এসেছে। এ কি দেখছি? রাজকুমারী পূর্ণিমা আর ওই দানবীয় বাঘটা কোত্থেকে এলো? জাদুকর মশাই, কিছু একটা করুন। শান্ত হও মন্ত্রী। সামান্য এক মেয়ে আর একটা পশু আমাদের কিছুই করতে পারবে না। রাজকুমারী, তুমি কি মরতে ফিরে এসেছ? যে জাদুতে তোমার মা বাবা শেষ হয়েছে, সেই জাদু আজ তোমাকেও গ্রাস করবে। তোর অন্ধকার দিন শেষ জাদুকর। আমি কোনো সাধারণ রাজকুমারী হিসেবে আসিনি। আমি এসেছি প্রকৃতির শক্তি নিয়ে। হয় সিংহাসন ছাড় আর মহারাজ মহারানীর খুনের সাজা মেনে নে, নয়তো এই প্রাসাদে আজ তোর সমাধি হবে। স্পর্ধা কত? সৈন্যদের বলছি না, আমার জাদুকরী ছায়া সেনারাই তোকে টুকরো টুকরো করে ফেলবে। মহাকাল, গর্জে উঠো, বুঝিয়ে দাও এই মাটির মালিককে। তোর এই সাদা জাদু আমার 1000 বছরের অন্ধকার সাধনার কাছে কিছুই না। মরণকে বরণ কর। অন্ধকার কেবল আলোর উপস্থিতি মাত্র। প্রকৃতির পঞ্চশক্তি
আজ তোকে গ্রাস করবে। চন্দ্রপুরের বীর জওয়ানরা, আজ রাজকুমারী ফিরে এসেছেন। আমাদের বাঘের মতো লড়তে হবে। আজ এই বিশ্বাসঘাতকদের শেষ দিন। আমাকে মেরো না পূর্ণিমা, আমি তোমাকে অঢেল ক্ষমতা আর জাদুর গোপন রহস্য শিখিয়ে দেব। আমাকে মেরো না, মেরো না আমাকে। ক্ষমতার লোভে তুমি আমার বাবা মাকে মেরেছো, এই রাজ্যকে শ্মশান বানিয়েছো। আজ প্রকৃতি তোমার চূড়ান্ত বিচার করবে। তোমার মতো অশুভ শক্তির বিনাশী পৃথিবীর শান্তি। আমাকে ক্ষমা করুন রাজকুমারী, আমি জাদুকরের ভয়ে এসব করেছি, আমি নির্দোষ। মিথ্যে কথা। ক্ষমতার লোভে তুমি নিজের মাতৃভূমির সাথে বেইমানি করেছো। সেনাপতি, একে অন্ধকার কারাগারে আজীবনের জন্য বন্দী করুন। প্রজাদের চোখের প্রতিটি ফোঁটা জলের হিসেব ওকে দিতে হবে। যথা আজ্ঞা মহারানী, এই পাপীর উপযুক্ত শাস্তি এটাই। আজ থেকে চন্দ্রাপুরে আর কোনো অন্ধকারের ছায়া থাকবে না। এই সিংহাসন আমার নয়, আপনাদের। আমরা সবাই মিলে আবার আমাদের সোনার রাজ্য করে তুলব। ন্যায় আর সত্যই হবে আমাদের শাসনের ভিত্তি।